সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল, কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। তেহরানের আকাশ ঝলমলে, কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে। চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে, কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয়, এটা প্রস্তুতির এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা। আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা। বাইরে বিশাল শহর, যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। পাশের দেয়ালে টাঙানো আছে ১৯৮০ সালের ইরাক ইরান যুদ্ধের ছবি। সেই যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন, আজও ঠিক তেমনই। একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন, কড়া সালাম দিলেন, গভীর কণ্ঠে বললেন, আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ। খামেনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলায় কোনো উচ্চস্বরে হুঙ্কার নেই, কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি। ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। আমরা ইতিহাস দেখেছি, আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটা একটি চেতনা, এটা একটি প্রতিরোধের প্রতীক। ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। দেশটির চারপাশে পর্বতমালা, মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের পশ্চিমে জাগ্রোস পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার এবং উচ্চতা ১৪,০০০ ফুটেরও বেশি। এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। ১৯৮০ সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল, তখন ইরাকি বাহিনী ২ বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি। আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা। ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি, যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। ইতিহাস বলে, যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি। উত্তরে ইরান সংলগ্ন কাস্পিয়ান সাগর, যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের ২৫% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা। এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয়, বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে। আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে, তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না, যা শত্রুকে দুর্বল করে ফেলবে। এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে। ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বাহিনী। দেশটির কাছে প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে কিছু মিসাইল পাল্লা ২,০০০ কিলোমিটারের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ-1 হাইপারসোনিক মিসাইল, যা মাত্র ৩৩৬ সেকেন্ডের ৮৭০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা। ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডেড ড্রোন তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি। ইরান তার মিসাইল, ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে।
ইরান সরাসরি যুদ্ধে যাওয়ার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে। লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে। হিজবুল্লাহর কাছে 40,000 থেকে 1,20,000 রকেট ও মিসাইল রয়েছে, যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি। সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে। ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে 60% অতিক্রম করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব। তবে বাস্তবতা হলো, ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। খামেনি বহুবার বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব। তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে, কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পশ্চিমা বিশ্ব কি ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে? ইতিহাস বলে, ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য, আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, কিন্তু কেউই সফল হয়নি। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানকে দখল করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ, অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ। পাহাড়, মরুভূমি, সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ, যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। খামেনি চোখ বড় করলেন, মৃদুস্বরে বললেন, যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব। আমাদের শিকড় অনেক গভীরে পোতা। ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে। এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন, যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা। লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে। হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। একের পর এক বিস্ফোরণ, আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ। মিসাইল ইজ কামিং, মিসাইল ইজ কামিং। নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো। কামানগুলো গর্জে উঠল, আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল। ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হলো। ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী। বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন, আমাদের প্রতিরোধ সফল হয়েছে, মার্কিন আগ্রাসন ব্যর্থ। হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায়। আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব, যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে। শুধু মার্কিন জাহাজ নয়, হুতির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটনে তখন গভীর রাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন। হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়ে এসে বললেন, স্যার, লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে। ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন। এমন সময় প্রতিরক্ষা মন্ত্রী ফোনে জানালেন, আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেরে বললেন, শক্ত জবাব দাও, ওদের বুঝিয়ে দাও
আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধ বিমান। রিয়াদ, দুবাই ও বাহরাইনের ঘাঁটি থেকে B-52 বোম্বার ও F-18 ফাইটার জেট ছুটে গেল ইয়েমেনের দিকে। হুথিদের সামরিক ঘাঁটি, ড্রোন লঞ্চিং সাইট, রাডার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল। ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী। হুথিরা শুধু তাদের হাতের পুতুল। প্রতিটি মিসাইল, প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন, যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে। ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন, আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব। যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। হুথিদের দাবি, তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম। তারা হুমকি দিয়ে বলেছে, পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে। মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে। তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। তবে প্রশ্ন হলো, এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ওয়াশিংটন, তেহরান, মস্কো, বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না। ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বকে অস্থির করে তুলবে। ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন। তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে। লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে। তার মুখে বিস্ময়, এখানে আমরা কি করছি? এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয়, এটি হয়ে উঠেছে চোখের পানি, আগুন আর প্রতিশোধের সমুদ্র। তেহরানের রাত, আকাশে চাঁদ নেই, শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো। শহর নিস্তব্ধ, কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম খোমেনি স্কয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো জ্বলছে। গভীর রাতেও সেখানে আলো কেন? ভেতরে আয়াতুল্লাহ আলী খামেনি বসে আছেন। তার সামনে ছড়ানো কিছু কাগজ, একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে। গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন। পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন। একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন, অপারেশন সফল হয়েছে। লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয়। খামেনি গভীর শ্বাস নিলেন, মুখে তৃপ্তির ছায়া। তারপর ধীর কণ্ঠে বললেন, তোমরা ইতিহাসের পাতায় থাকবে না, কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে। ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না। তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না, কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে। ইরানের গোয়েন্দা বাহিনী মূলত 3টি স্তরে কাজ করে। এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা, যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। MOIS এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি, শত্রুদের শনাক্ত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ করা।
IRGC এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায়। এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা। এই ইউনিট হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে। গল্পের শুরুটা সহজ নয়। কেউ চাইলে ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না। এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয়। এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া। একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য। যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না। একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক: আদর্শিক বিশ্বাস। নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণই দেওয়া হয় না, তাদের ব্রেইন ওয়াশও করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে। গোপনীয়তা রক্ষা। একবার যদি কেউ এই সংস্থায় যোগ দেয় তার জীবন আর আগের মতো থাকে না। পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না। বিদেশি ভাষায় দক্ষতা। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি, আরবি, ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয়। মৌলিক প্রশিক্ষণ। সাইবার গোয়েন্দাবৃত্তি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আফশিন আসাদি 2018 সালে ধরা পড়ে, যখন জানা যায় যে তিনি আসলে ইরানের MI6-এর এক গুপ্তচর। 2019 সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট, যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল। জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে। ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না, তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে। এই ছায়াযুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয়, এক বিশাল গোপন নেটওয়ার্ক। তেহরানের রাত আরও গভীর হয়েছে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে কিছু মেঘ জমেছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, দূরের আলোগুলোর দিকে তাকিয়ে। তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন। তিনি চোখ বন্ধ করলেন, কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, শত্রু জানুক বা না জানুক, আমরা সব জানি। যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব। তার এ বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো। হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে, কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে। শহর নিস্তব্ধ, বাতাসে চাপা উত্তেজনা। কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে, কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে। ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা, আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা। তেহরানের আকাশে তারারা ম্লান, দূরে পাহাড়ের ছায়া যেন একটা অশুভ সংকেত বহন করছে। শহরের গলিতে নীরবতা, কিন্তু সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে। ইরানের ড্রোন প্রযুক্তির গর্জন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে উত্তেজনা চরমে। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক স্বপ্নকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজছে। এই গল্প শুধু প্রযুক্তির লড়াই নয়, একটি জাতির অস্তিত্ব, বিশ্বশক্তির দ্বন্দ্ব আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এমন দাবি করছে। মহাজির 6 ড্রোন, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে, এখন ইরানের সামরিক শক্তির প্রতীক। হোয়াইট হাউসের অভিযোগ, এই ড্রোন দিয়ে ইরান ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাহায্য করছে আর রাশিয়ার হাতে তুলে দিচ্ছে যুদ্ধের অস্ত্র। জ্বালানি তেল রপ্তানির অর্থে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার 2 কৌশল এই উত্থান ঠেকাতে মরিয়া। ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব, বলেছেন ট্রাম্প।
সম্প্রতি তিনি তেহরানকে চিঠি পাঠিয়েছেন, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করো, নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও। কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে চলেছে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে। হোয়াইট হাউস ইরানের দরজায় নিষেধাজ্ঞার তালা ঝুলিয়েছে। মার্কিন ট্রেজারি দপ্তর চীন, সংযুক্ত আরব আমিরাত আর ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের জিপশেনবো কোম্পানি ইরানকে হাজার হাজার ড্রোন মোটর পাঠিয়েছে। আমিরাতের ইনফ্রাকম আর ডায়মন্ড ক্যাসেল সরঞ্জাম সরবরাহ করছে, বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট। ইরান এই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে, আমরা এটি বন্ধ করব। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মহাজের 6 ড্রোনের সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠান রাশদ। এই নিষেধাজ্ঞায় তালিকাভুক্তরা মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তাদের মার্কিন ভূমির সম্পদ বাজেয়াপ্ত হবে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এটি নিশ্চিত করেছে। কিন্তু এই চাপ কি ইরানকে থামাতে পারবে? ইরান পিছু হটছে না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, ট্রাম্পের হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না। তেহরানের মিসাইল মেগাসিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত। আয়তুল্লাহ খামেনির একটি ইশারায় এগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন 10টি ঘাঁটির দিকে ছুটবে। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষে চীন আর রাশিয়া। চীনের সঙ্গে জোট আর রাশিয়ার সঙ্গে ড্রোন সরবরাহ ইরানকে শক্তিশালী করছে। আমরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে যাব, বলেছেন এক ইরানি কমান্ডার। ট্রাম্পের নিষেধাজ্ঞা যেন ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছেন, ইরান অধ্যায় শেষ করার সময় এসেছে। ইরানের ড্রোন আর পারমাণবিক স্বপ্ন ইসরায়েলের জন্য হুমকি। ট্রাম্পের সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে। ইরান যদি আমাদের বিরুদ্ধে বলয় তৈরি করে, আমরা চুপ থাকব না, বলেছেন নেতানিয়াহু। এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। তেহরানের রাস্তায় উৎকণ্ঠা। এক গৃহিণী ফাতেমা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষা করতে হবে। বাগদাদের দোকানদার আলী হাসান বললেন, ইরান আর যুক্তরাষ্ট্র লড়লে আমরাই ভুগব। ওয়াশিংটনে এক শিক্ষক জন মার্টিন বললেন, আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংযম প্রয়োজন। কিন্তু ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিরোধ শান্তির বিপরীতে যাচ্ছে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, ইউরোপ নীরব। ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের কাছে একটি প্রশ্ন। এটি কি ভয়াবহ সংঘাতের সূচনা করবে? তেহরানের রাত গভীর হচ্ছে। মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র প্রস্তুত, IRGCর চোখে সতর্কতা। ওপারে হোয়াইট হাউসে ট্রাম্পের ডেস্কে পারমাণবিক হামলার পরিকল্পনা। ইরান কি প্রথম আঘাত হানবে, নাকি ট্রাম্পের বোমারু বিমান আগে আকাশে উঠবে? পাহাড়ের ছায়ায় যেন একটা উত্তর লুকিয়ে। শান্তি না ধ্বংস, এই গল্পের শেষ এখনো অজানা। কিন্তু যখন প্রথম ক্ষেপণাস্ত্র ছুটবে, তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে, অথবা সব শেষ হয়ে যাবে। কি হতে চলছে? উত্তর সময়। তেহরানের আকাশে রাত গভীর হচ্ছে, বাতাস ভারী, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় ইরানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠে অনর সংকল্প, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তিনি বললেন, ট্রাম্প যা করেছেন জেলেনস্কির সঙ্গে, এখন আমাদের সঙ্গেও তাই করার চেষ্টা করছেন। ইরান কখনো মাথা নত করবে না, আপনার যা করার করুন। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্য ছিল এক সুস্পষ্ট বার্তা। ইরান আলোচনার নামে কোনো ফাঁদে পা দেবে না। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বলেছেন, ইরানের সামনে দুটি পথ, আলোচনা করুন, না হয় সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের কণ্ঠ ছিল দৃঢ়, অনমনীয়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান পশ্চিমাদের চাপের কাছে কখনোই মাথা নত করবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর যেমন চাপ প্রয়োগ করেছে, এখন ঠিক তেমনই কৌশল প্রয়োগ করছে ইরানের বিরুদ্ধে। কিন্তু ইরান এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল। আমরা আলোচনায় বিশ্বাস করি না। যেখানে আমাদের সার্বভৌম অধিকারকে দুর্বল করার পরিকল্পনা থাকে, আমরা জানি এই আলোচনার নামে নতুন শর্ত চাপানোর চেষ্টা হবে, যা আমরা কখনোই গ্রহণ করব না।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান তার সামরিক শক্তি দ্রুত বাড়িয়ে চলেছে। নতুন ড্রোন ক্যারিয়ার যুক্ত করেছে সামরিক বাহিনীতে, মাটির নিচে শক্তিশালী নৌঘাঁটি নির্মাণ করছে, রাডারবিহীন স্টেলথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নতি আনছে। এই কৌশলগত পদক্ষেপ ইঙ্গিত দেয় ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান এই কঠোর অবস্থান নিয়ে শুধু ট্রাম্প প্রশাসনকে নয়, পুরো পশ্চিমা বিশ্বকেই কৌশলগত বার্তা দিচ্ছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা কারো দয়ায় বাঁচতে রাজি নই। পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন, তখন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি জানিয়ে দিলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি আমাদের সার্বভৌম অধিকার, এটি কোনো চাপে বন্ধ হবে না। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার পর ইরানও তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেয়। বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা 24 ঘন্টার মধ্যে 90% পরিশোধিত ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্ক করেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এগিয়ে যায়, তবে সামরিক হস্তক্ষেপ হতে পারে। ইসরায়েল সরাসরি বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা প্রিভেন্টিভ স্ট্রাইক চালাবে, কিন্তু তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির পরোয়া করছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়ে বলেছেন, আমরা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না, আমাদের পারমাণবিক প্রযুক্তি আমাদের অধিকার এবং আমরা সেটি রক্ষা করব। ইরান তার শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। খামেনির দেশ দুটি কৌশল দারুণ সফলভাবে বাস্তবায়ন করছে। চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে, আর দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্কের নতুন মেরুকরণে মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। তেহরানের রাস্তায় তখনও আলো জ্বলছে। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় প্রেসিডেন্টের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে। কারো চোখে ভয় নেই, বরং দৃঢ় সংকল্প। এক প্রবীণ ইরানি নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমাদের মাথা নত হয়নি, হবেও না। ইরান আত্মসমর্পণ করবে না। তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। এ আলো কি প্রতিরোধের প্রতীক, নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস? তেহরানের আকাশে তখন সন্ধ্যা নামবে। প্রেসিডেন্ট প্রাসাদের গম্বুজের উপর সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে। শহরের এক প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আলোচনায় ব্যস্ত, অন্য প্রান্তে রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মুখ, গভীর, দৃঢ়, আত্মবিশ্বাসী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা জানি তারা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করবে না, তাই এই আলোচনা প্রস্তাব নিছক প্রতারণা ছাড়া কিছু নয়। ট্রাম্পের পাঠানো চিঠি মাত্র কয়েক ঘন্টা আগে খামেনির কাছে পৌঁছায়, তবে উত্তর দিতে সময় নিলেন না তিনি। আয়াতুল্লাহ আলী খামেনির একটিমাত্র বক্তব্য উল্টে দিল মার্কিন কূটনৈতিক চাল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানকে হয় চুক্তিতে আসতে হবে, না হয় সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক সমঝোতার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হাতে চিঠিটি পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস। তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খামেনির বক্তব্য প্রচারিত হলো, আমরা জানি তারা প্রতিশ্রুতি মানবে না, তাহলে আলোচনা করব কেন? এই আলোচনার প্রস্তাব জনগণের সামনে একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়। খামেনির বক্তব্যের মূল পয়েন্ট ছিল মূলত তিনটি কারণে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড বিশ্বাসযোগ্য নয়। 1. 2015 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে এসেছে।
2. ট্রাম্প প্রশাসন ক্রমাগত নতুন শর্ত চাপিয়ে দিতে চায়। 3. নতুন আলোচনার আড়ালে ইরানকে আরও চাপে ফেলার চেষ্টা চলছে। খামেনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যদি আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না, কিন্তু আমরা নিজেরাই তা চাই না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে অনেক বেশি। ইসরায়েল বহুবার বলেছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাব। কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে উভয়েই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। কিন্তু খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি কেউ ভুল পদক্ষেপ নেয় আমেরিকা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ইরানকে দ্বৈত কৌশলে ফাঁদে ফেলতে চাইছে। একদিকে আলোচনার হাত বাড়ানো, অন্যদিকে সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা। কিন্তু খামেনির শক্ত অবস্থান স্পষ্ট করে দিল যে তেহরান কোনো ধরনের মার্কিন কৌশলের ফাঁদে পা দেবে না। আমেরিকাকে পাল্টা চাপে রাখতে ইরান কিছু কৌশল অবলম্বন করছে। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যাতে আলোচনা না করেও ট্রানজিটিক সুবিধা থাকে। চীনের সঙ্গে জ্বালানি চুক্তি বাড়িয়েছে যাতে মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমানো যায়। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করেছে যাতে সামরিক হুমকির মোকাবেলা করা যায়। তেহরানের রাত গভীর হচ্ছে, কূটনৈতিক মহলে আলোচনা চলছে। ট্রাম্পের চিঠির জবাব এত দ্রুত প্রত্যাখ্যান করায় ইরান আসলে কী বার্তা দিল? এক বিশ্লেষক মন্তব্য করলেন, এই প্রত্যাখ্যান শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের জন্য এক কড়া বার্তা। ইরান এখন আলোচনার জন্য নয়, প্রতিরোধের জন্য প্রস্তুত। এক প্রবীণ কূটনৈতিক জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ট্রাম্পের চিঠির কালি শুকানোর আগেই খামেনি উত্তর দিয়ে দিলেন। বিশ্ব রাজনীতিতে এমন জবাব বিরল। বাইরে তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। হয়তো এই উজ্জ্বলতাই আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিরোধ, সাহস আর শক্তির প্রতীক। তেহরানের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। হালকা বাতাসে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ছে রাতের শীতলতা। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সভাকক্ষে পরিবেশ তখন উত্তপ্ত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আলোচনার প্রস্তাব এক নিমিষেই উড়িয়ে দিলেন। দৃঢ় গলায় খামেনি বললেন, ইরান হুমকির মুখে মাথা নত করে না। আমাদের নীতি পরিষ্কার, অন্যায়ের কাছে বশ্যতা স্বীকার নয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত বক্তব্যে খামেনির কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ়, যার প্রতিটি শব্দ যেন এক একটি বুলেটের মতো বিঁধছে ট্রাম্পের কথার দেয়ালে। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, ইরানের সামনে দুটো পথ, হয় শান্তিপূর্ণ আলোচনা, না হয় সামরিক ব্যবস্থা। ট্রাম্পের এই কঠোর বার্তার মুখে বিশ্বের চোখ ছিল আয়াতুল্লাহ খামেনির দিকে। কিন্তু খামেনি কোনো ধরনের দ্বিধা না দেখিয়ে সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রস্তাব। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, বুলিং করে বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না। এমন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ঘাড়ে নতুন দাবি চাপিয়ে দিতে চায়। ইরান তা কখনোই মানবে না। আয়াতুল্লাহ খামেনি ইরানের জনগণের কাছে শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ইরানের জাতীয় আত্মমর্যাদারও প্রতীক। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে তার এই দৃঢ় অবস্থান ইরানের সাধারণ মানুষের মনেও নতুন সাহসের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশের মানুষের মধ্যে এখন স্পষ্ট অনুভূতি, তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির হুমকিকেও ভয় পান না। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাগুলো আবারও পুনর্ব্যক্ত করেছেন। ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প
সামরিক ব্যবস্থা। কিন্তু আয়াতুল্লাহ খামেনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যাই করুক, আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থানের বিষয়ে কোনো আপোষ করব না। বিশেষজ্ঞরা বলছেন, খামেনি মূলত ইরানের জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছেন, দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তার অবস্থান শতভাগ পরিষ্কার। পশ্চিমা চাপের মুখে যে কোনো ধরনের আপোষকেই তিনি অগ্রহণযোগ্য মনে করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব যখন উদ্বিগ্ন, খামেনি তখন আবারও স্পষ্টভাবে বললেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পশ্চিমাদের দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর উদ্বেগ থাকা সত্ত্বেও খামেনি নিজেদের নীতিতে অনড় রয়েছেন। তার মতে, ইরান কখনোই পরাশক্তির চাপের মুখে তাদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে বিসর্জন দেবে না। তেহরানের রাত আরো গভীর হয়েছে। শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে আয়াতুল্লাহ খামেনির বক্তব্যের প্রত্যেকটা শব্দ। সাধারণ ইরানিরা আজ নিজেদের আরো দৃঢ় ও সাহসী মনে করছে। আয়াতুল্লাহ খামেনির শক্তিশালী কণ্ঠস্বর তাদের মনে আশ্বাস জুগিয়েছে, পশ্চিমের হুমকি যত প্রবলই হোক, ইরান তার নিজস্ব পথে অটুট থাকবে। একটি জানলার পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ ইরানি নাগরিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, এই মানুষটি আমাদের সাহসের উৎস। যতদিন তিনি আছেন, ইরান মাথা নত করবে না। বাইরে তেহরানের আকাশে তখন তারার আলো আরো স্পষ্ট হয়ে উঠছে। আয়াতুল্লাহ খামেনির এই সন্ধ্যার বার্তাই হয়তো ভবিষ্যৎ ইরানের পথ নির্দেশ করবে।